পাঠশালার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা আজকে যে টপিকটা পড়ব তা হচ্ছে লিমিটেশনস অফ রাদারফোর্ড অ্যাটমিক মডেল। রাদারফোর্ড অ্যাটমিক মডেল আমরা আগের যে আমাদের ভিডিও লেকচার ছিল এখানে আমরা পড়ে এসেছি। আজকে আমরা যেটা লিমিটেশন, রাদারফোর্ড অ্যাটমিক মডেলের কী লিমিটেশন আছে সেটা নিয়ে আমরা জানব। রাদারফোর্ড cannot explain the stability of atom. Stability of atom. একটা অ্যাটমের স্টেবিলিটি রাদারফোর্ড এক্সপ্লেইন করতে পারে, কারণ অ্যাকর্ডিং টু রাদারফোর্ড উনি বলেছেন স্টেটমেন্টটা দেখো আর if the electron revolves around the positively charged nucleus, okay, it will continuously emit electromagnetic radiation. Means কি, সাপোজ এটা যদি আমি নিউক্লিয়াস কনসিডার করি, সে এখানে ইলেকট্রনটা আছে, ইলেকট্রনটা কন্টিনিউয়াসলি যখন সে মুভ করছে সে কন্টিনিউয়াসলি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন সে রিলিজ করছে। তাহলে এমন যদি হতে থাকে সে কন্টিনিউয়াসলি মুভ করবে আর ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন সে রিলিজ করবে, তাহলে তার ভেলোসিটিটা ডিক্রিজ করতে পারে। আলটিমেটলি ডিক্রিজ করতে করতে কী হতে পারে, এটা নিউক্লিয়াসে ফল হতে পারে, ফল করে এটা আলটিমেটলি ডেস্ট্রয় হয়ে যায় অ্যাকর্ডিং টু রাদারফোর্ড। বাট দেখা গেছে যে রাদারফোর্ডের যে কনসেপ্টটা এটা টোটালি একটা রং কনসেপ্ট। আসলে দেখা গেছে অ্যাটম ইজ কোয়াইট স্টেবল। তারপর উনি যে কথাটা বললেন যে ইলেকট্রন কন্টিনিউয়াসলি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এমিট করে, তাহলে স্পেক্ট্রা যেটা আমরা অ্যাটমিক স্পেক্ট্রা আমরা যেটা জানি, তাহলে স্পেক্ট্রাটা হওয়ার কথা ছিল কি কন্টিনিউয়াস, যদি এনার্জিটা উনি কন্টিনিউয়াসলি রেডিয়েট করেন। বাট স্টাডি যখন করা হলো তখন দেখা গেল যে স্পেক্ট্রা যেটা এটা হচ্ছে ইন ডিসকন্টিনিউয়াস ম্যানার, নট কন্টিনিউয়াস ম্যানার। তাহলে এইটাই হচ্ছে রাদারফোর্ড অ্যাটমিক মডেলের ড্রব্যাকস। আমি আবার বলছি, হি ক্যান নট এক্সপ্লেইন দ্য স্টেবিলিটি অফ অ্যাটম because according to him, if the electron revolves around the positively charged nucleus, it will continuously emit electromagnetic radiation. Means ইলেকট্রনটা যতই রিভলভ করবে তো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন সে রিলিজ করবে, আলটিমেটলি তার ভেলোসিটিটা ডিক্রিজ করবে, সে নিউক্লিয়াসে এসে ফল করবে এবং ডেস্ট্রয় হয়ে যাবে। এই কনসেপ্টটা টোটালি রং। দেখা গেছে যে অ্যাটম ইজ কোয়াইট স্টেবল। ফার্দার আরও ওনার কনসেপ্ট অনুযায়ী উনি বলেছেন কি কন্টিনিউয়াসলি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন রিলিজ করে। তাহলে যদি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন কন্টিনিউয়াসলি রিলিজ করতো তাহলে কিছু স্পেক্ট্রা, আমরা অ্যাটমিক স্পেক্ট্রা যেটা পড়ি, হ্যাঁ, এটা কী হওয়ার কন্টিনিউয়াস হওয়ার কথা ছিল। বাট দেখা গেল যে এটা ইন ডিসকন্টিনিউয়াস ম্যানারে আমি স্পেক্ট্রাটা পাচ্ছি। এটা থেকেই, এই দুইটা কনসেপ্ট থেকেই বোঝা গেল যে এটা স্টেবিলিটিটাকে এক্সপ্লেন করতে পারেনি। ওকে, এটাই ছিল রাদারফোর্ডের মেজর ড্রব্যাক। এবার আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব তার নাম হচ্ছে হাইজেনবার্গস আনসার্টেনিটি প্রিন্সিপাল। ওকে, এখন কিছু রুল আছে, এগুলি আমরা পড়বো, আর এগুলো দিয়ে আমাদের নিট বা যে মেন এগুলোর থেকে আমাদের নিউমেরিক্যাল আসতে পারে। এই নিউমেরিক্যালগুলো আমাদের ভালো করে করতে হবে। ফার্স্ট আমরা স্টেটমেন্টটা জেনে নিই, তারপর আস্তে আস্তে আমরা নিউমেরিক্যালগুলো করবো। ওকে, দেখো কী বলছে হাইজেনবার্গস আনসার্টেনিটি প্রিন্সিপাল। কী বলছে হাইজেনবার্গস আনসার্টেনিটি প্রিন্সিপাল? বলছে ইট ইজ ভেরি ডিফিকাল্ট, ওকে, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু নো সাইমালটেনিয়াসলি বোথ দ্য পজিশন অ্যান্ড দ্য ভেলোসিটিও বলতে পারো বা মোমেন্টামও বলতে পারো। সাইমালটেনিয়াসলি বোথ দ্য পজিশন অ্যান্ড দ্য মোমেন্টাম অফ এ মাইক্রোস্কোপিক পার্টিকেল লাইক ইলেকট্রন অ্যান্ড প্রোটন। মিনস কি, আমি সাইমালটেনিয়াসলি আমি বলতে পারবো না যে একটা মাইক্রোস্কোপিক পার্টিকেল মিনস সে ইলেকট্রন, এটার পজিশনটা কেমন হতে পারে, এবং অ্যাট এ টাইম আমি বলতে পারবো না যে এটা মোমেন্টামটা কেমন হতে পারে, বা আমি ভ্যালোসিটিটাকেও অ্যাট এ টাইম এক্সপ্লেন করতে পারবো না। ক্লিয়ার হলো কথাটা আশা করি? বলছে কি, আবার বলছি আমি, সাইমালটেনিয়াসলি বোথ দ্য পজিশন মিনস পজিশন অ্যান্ড দ্য মোমেন্ট, তার মোমেন্টামটা কেমন হবে, ওকে, বা ভ্যালোসিটিটা কেমন হবে, অ্যাট এ টাইম আমি মেজার করতে পারবো না। আমি যদি একটাকে মেজার করি তাহলে আরেকটা আমি ঠিক মতো মেজার করতে পারবো না। এটাই হচ্ছে হাইজেনবার্গস আনসার্টেনিটি প্রিন্সিপালের স্টেটমেন্ট। ওকে, both the position and the momentum or velocity of a microscopic particle like electrons and protons. Okay, তাহলে এবার এটার ফর্মটা কেমন হয় একটু দেখে নেওয়া যাক। ফর্মটা হচ্ছে del x into del p greater than h by 4 pi। এটা হচ্ছে আনসার্টেনিটি ইন মোমেন্টাম, অ্যান্ড del x হচ্ছে আনসার্টেনিটি ইন
পজিশন, এটাকে বলছি কারণ এই জন্যই বলছি এটাকে আনসার্টেনিটি প্রিন্সিপাল। আনসার্টেন, আমি অ্যাট এ টাইম দুটোটাকে এক্সপ্লেন করতে পারবো না, আনসার্টেনিটি থেকে যাবে একটাকে যদি এক্সপ্লেন করি আরেকটার জন্য আনসার্টেনিটি থেকে যাবে। আমি পজিশন বলে দিলে আমি মোমেন্টামটা বলতে পারবো না ঠিক মতো, যদি আমি বা মোমেন্টামটা বলে দিই পজিশনটা বলতে পারবো না, কোনো না কোনো আনসার্টেনিটি তার মধ্যে থেকেই যাবে। এই কারণে আনসার্টেনিটি ইন পজিশন ডেল পি হচ্ছে আনসার্টেনিটি ইন মোমেন্টাম। সেম এখানেও আনসার্টেনিটি ইন পজিশন, আর ডেল পি হচ্ছে আনসার্টেনিটি ইন ভেলোসিটি, ভেলোসিটি দিয়েও বলতে পারি ভেলোসিটি আনসার্টেনিটি। আনসার্টেনিটি আর এটা হচ্ছে আনসার্টেনিটি ইন পজিশন। গ্রেটার দেন h/4 এটা একটা ফ্যাক্টর নিয়েছে, ওকে। আর এখানে mটা হচ্ছে মাস, এটা ফ্যাক্টর h/4 ব্যাপারটা ইকুয়াল টু h/4, ওকে। এবার আমরা যে টপিকটা করব নাম হচ্ছে প্লাঙ্কস কোয়ান্টাম থিওরি। ফার্স্ট আগে স্টেটমেন্টটা দেখে নেওয়া যাক, তারপর তার ফর্মটা কেমন হতে পারে এটা দেখব। দেখো, দ্য এনার্জি এমিটেড or absorbed by a body not continuously but discontinuously in the form of small packet of energy. প্যাকেট কেমন হতে পারে? স্মল প্যাকেট অফ এনার্জি। এমন সে কন্টিনিউয়াসলি এনার্জি রেডিয়েট করে না, বাট ডিসকন্টিনিউয়াসলি ইন দ্য ফর্ম অফ স্মল প্যাকেট অফ এনার্জি সে রেডিয়েট করে, রেডিয়েশনটা রেডিয়েট করে, ওকে। ইজ কল্ড কোয়ান্টাম। আবার বলছি দেখো, the energy emitted or absorbed by a body not continuously but discontinuously in the form of small packet of energy is called quantum. খুব important term, is called quantum. But in case of light, লাইটকে যদি আমি কনসিডার করি তখন এটাকে আমি বলতে পারবো ফোটন, ওকে। ইন কেস অফ লাইট আমি এটাকে বলতে পারবো ফোটন। তাহলে একটা বডি when absorbed or emit radiation not in the discontinuous form, not in the continuous form but in the discontinuous form, okay. তাহলে কি করতে পারে? স্মল প্যাকেট অফ এনার্জি সে রেডিয়েট করবে দ্য ডিসকন্টিনিউয়াস ম্যানারে সে স্মল প্যাকেট অফ এনার্জিকে রেডিয়েট করতে পারে। এটাকে আমরা বলছি কি? কোয়ান্টাম। বাট ইন কেস অফ লাইট এটাকে বলছি আমরা ফোটন, ওকে। এবার তাহলে এটার ফর্মটা কেমন হতে পারে দেখতে পারি আমরা। প্লাঙ্কস কোয়ান্টাম থিওরিতে বলা আছে এনার্জি অফ রেডিয়েশন E, ওকে, ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু নিউ ফ্রিকোয়েন্সি। এনার্জি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি। তাহলে আমরা লিখতে পারি E ইকুয়াল টু h নিউ, ঠিক আছে। আবার আমরা নিউ ইকুয়াল টু কি জানি? নিউ ইকুয়াল টু আমরা জানি c/λ। তাহলে আমরা এখানে লিখতে পারি h ইন্টু c/λ, বা এটাকে সুন্দর ফর্মে যদি লিখি hc/λ, ওয়েভলেংথ, ভেলোসিটি অফ লাইট। আর এইচটাকে আমরা বলছি প্লাঙ্কস কনস্ট্যান্ট। প্লাঙ্কস কনস্ট্যান্ট, ওকে। এনার্জি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি অফ রেডিয়েশন। তাহলে এই প্রপোর্শনালিটি সাইনটা যদি তুলে দিই আমি, এটা কনস্ট্যান্ট আমার কাছে এসে পড়ছে, এটা হচ্ছে প্লাঙ্কস কনস্ট্যান্ট। এটা কিছু ভ্যালু আছে, আমি ভ্যালুগুলো তোমাকে দেবো, যেটা আমাদের নিউমেরিক্যাল করতে খুব কাজে লাগবে। দেন নিউ ইকুয়াল টু আমি কি লিখতে পারি? c/λ। তাহলে hc/λ এই ফর্মেও আমি করতে পারি, কেমন? আচ্ছা, এবার এইচ এর কিছু ভ্যালু আছে, ভ্যালুগুলো লিখে নাও। 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -27 আর্ক সেকেন্ড, এটা হচ্ছে আর্ক সেকেন্ডে। তারপর হতে পারে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -34 হচ্ছে জুল সেকেন্ডে। নেক্সট হতে পারে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -37, এটা হচ্ছে কিলো জুল সেকেন্ডে। এই তিনটা ভ্যালু আমাদের নিউমেরিক্যাল যখন আমরা করব তখন এটা আমাদের খুব কাজে দেবে। এখানে বলছে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -27, এটা হচ্ছে আর্ক সেকেন্ড। দেন 10 টু দি পাওয়ার -34, এটা হচ্ছে জুল সেকেন্ড। 10 টু দি পাওয়ার -37 যদি হয় তাহলে কিলো জুল সেকেন্ডে আমরা এটা করতে পারি, কেমন?
এবার ফর্ম লিখতে পারি যে টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি ট্রান্সমিটেড by a body বা from a body লিখতে পারি from a body, okay, from a body to another will be some integral multiple of energy. Integral multiple of energy of quantum. কি বলছে the total amount of energy transmitted from a body to another, total amount of energy একটা বডি থেকে আরেকটা বডিতে আমি ট্রান্সফার করছি, এটা কি হচ্ছে will be some integral multiple of energy of quantum. তাহলে এনার্জি অফ কোয়ান্টাম এর ফর্মুলা কি জানি, E equal to h nu, ইন্টিগ্রাল মাল্টিপল যদি হয় তাহলে n h nu লিখতে পারি, equal to n h nu means equal to 1 h nu 2 h nu 3 h nu এমন করে আমি এটাকে করতে পারি। ওকে, another will be some integral multiple of energy of quantum. তাহলে এনার্জি অফ কোয়ান্টাম হচ্ছে equal to h nu, এটার সঙ্গে যদি আমি ইন্টিগ্রেট যেমন 1 h nu 2 h nu 3 h nu ডট 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 আমি লিখতে পারি n h nu। সেম ভাবে আমরা এখানেও লিখতে পারি আবার E equal to h nu, nu equal to c by lambda, তাহলে n into h into c by lambda লিখতে পারি। ওকে, 1 by lambda equal to আমরা কি জানি, 1 by lambda equal to আবার লিখতে পারি নিউ বার, তাহলে n h c নিউ বারও আমরা লিখতে পারি ইকুয়াল টু n h c নিউ বার, এই ফর্মটাও আমরা লিখতে পারি। এটা হচ্ছে প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরি অফ রেডিয়েশন। ঠিক আছে।